হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি বাতিল মামলায় গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন। সম্পূর্ণভাবে এই চারটে স্তরে চাকরি বাতিলের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা। সুপ্রিম কোর্টে আজ স্কুল সার্ভিস কমিশনের এই চারটে লেভেলের চাকরি বাতিলের কি অর্ডার দিলেন মাননীয় চিফ জাস্টিস। আজ সারাদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি চলছিল। শুনানির বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। শুধুমাত্র লাস্ট টাইমে গিয়ে মাননীয় চিফ জাস্টিস তিনি যে অর্ডারগুলো দিয়েছেন সেই অর্ডারের মূল বক্তব্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এই ভিডিওর মধ্যে মাননীয় বিচারপতি কি অর্ডার দিয়েছেন, তার পাশাপাশি কাদের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি, অযোগ্যদের জন্য কি নির্দেশ দিলেন, বেতন ফেরত নিয়ে কি অর্ডার দিলেন, যোগ্যদের জন্য কি নির্দেশ দিলেন, যোগ্য এবং অযোগ্যদের পার্থক্যের বিষয়ে কি নির্দেশ দিলেন, সিবিআই তদন্ত সংক্রান্ত বিষয়ে কি নির্দেশ দিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজ স্কুল সার্ভিস কমিশনের চারটি স্তরে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই চারটি স্তরে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের মামলাটি সুপ্রিম কোর্টে আজ লাগাতার কন্টিনিউ দীর্ঘ সময় ধরে শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। এবং মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয় তিনি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন। প্রায় 4.5 থেকে 5 ঘন্টা শুনানি করানোর পর মাননীয় বিচারপতি চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু প্রায় 55 মিনিট ধরে তিনি অর্ডার কপিটা লিখেছেন। তো তিনি যে অর্ডারগুলো বললেন, যে অর্ডারগুলো লিখলেন, সেই অর্ডারগুলোই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো অর্ডারের একদম প্রথমেই এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি একদম বেসটা কোথা থেকে তৈরি হয়েছে, কেন এই মামলাটি হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কি, মামলাটি কোথা থেকে শুরু হয়েছে, মূল কথা সেখান থেকে তিনি অর্ডার লেখা শুরু করেছেন। তার পাশাপাশি সিবিআই কি ফাইন্ডিং পেয়েছে, সিবিআই কি রিপোর্ট দিয়েছে এবং কি ইলিগালিটিস রয়েছে, সমস্ত বিষয়টা তিনি উল্লেখ করেন। এরপর পিটিশনাররা একটা বিষয়ে তারা আপত্তি তুলেছে যে সিবিআই উদ্ধারকৃত যে সমস্ত বিষয়গুলো তারা উদ্ধার করেছে সেখানে 65B সার্টিফিকেট নিয়ে পিটিশনাররা তারা একটু আপত্তি জানিয়েছে। তো সিবিআই যে তথ্যগুলো উদ্ধার করেছে এবং যে তথ্যগুলো তারা পরিবেশন করেছে কোর্টকে, সেই তথ্যের মধ্যে গরমিল রয়েছে বা সেই তথ্যগুলোর মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। তারা বিভিন্ন তথ্যের মধ্য দিয়ে সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করেন। তো এরপরে যে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভ্যালুয়েবল যে পয়েন্টটার দিকে উল্লেখ করেছেন মাননীয় বিচারপতি, যেখানে স্কুল সার্ভিস কমিশন তারা দাবি জানিয়েছে যে তারা যোগ্য এবং অযোগ্য তাদের আইডেন্টিফাই করতে পেরেছে, কারা যোগ্য ছিল কারা অযোগ্য ছিল। সেখানে যোগ্য যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কখনোই চাকরি যাওয়াটা বাঞ্ছনীয় নয়, সেটা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে। তো কলকাতা হাইকোর্ট সেই বিষয়টাকে সেগ্রেগেশন করতে পারতো, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদেরকে আলাদাভাবে ট্রিট করতে পারতো এবং যারা উচ্চভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি সবহলে রাখতে পারতেন। তো এরপরে 3 নম্বর যে পয়েন্টটা মাননীয় বিচারপতি তিনি উল্লেখ করেছেন, পিটিশনারদের পক্ষ থেকে যে অভিযোগটা নিয়ে এসেছিল যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ প্রসেসটা কমপ্লিট করে ফেলেছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর তার প্যানেল যখন এক্সপায়ার হয়ে গেছে, তারপরে গিয়ে দীর্ঘ সময় পরে গিয়ে এই মামলাগুলো করা হয়েছে। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে প্যানেল এক্সপায়ার করে গেছে 2019 সালে, কিন্তু এই মামলাগুলো করা হয়েছে 2021 সালে এসে। তো সেক্ষেত্রে 2 থেকে 3 বছর পরে গিয়ে কেন এই মামলাটি করা হলো, অর্থাৎ মেনটেনেবিলিটি গুলো ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি। 4 নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে যারা যোগ্য এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যে যদি সেগ্রিগেশন করা সম্ভব হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন এই পরিস্থিতি এসে দাঁড়ালো। অর্থাৎ যেখানে সেগ্রিগেশন করা সম্ভব সেখানে যোগ্য ক্যান্ডিডেটদেরকে কেন চাকরি থেকে বাতিল করা হলো। তো তিনি বলতে চেয়েছেন যে যাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই, যারা কোনো রকম ভাবে ইলিগালিটি করেনি তাদেরকে সম্পূর্ণভাবে পৃথকীকরণ করতে হবে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো কিন্তু মাননীয় বিচারপতি তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশমে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল সেখানে 952 জন ক্যান্ডিডেটের ওএমআর ইস্যু রয়েছে। তো এই 952 জনের কথা কিন্তু তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছেন, এরা ছিল সম্পূর্ণভাবে অযোগ্য ক্যান্ডিডেট। এবং তার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন 11-12 লেভেলে 907 জন ক্যান্ডিডেট তারাও এই ওএমআর ইস্যু রয়েছে। তো এই 907 জন ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার অর্ডার কপির মধ্যে কিন্তু অনৈতিকভাবে চাকরি পেয়েছে সে বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অন্যদিকে গ্রুপ সি বা ক্লার্কের চাকরির ক্ষেত্রে যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যে 3481 জন ক্যান্ডিডেট অনৈতিকভাবে তারা চাকরি করছে এবং তাদের কথা কিন্তু সরাসরি অর্ডার কপির মধ্যে উল্লেখ করলেন। অন্যদিকে গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে 2823 জন ক্যান্ডিডেট তারাও এই ওএমআর বা বিভিন্ন ধরনের প্রবলেম তাদের ক্ষেত্রে রয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের এই ডেটা অনুযায়ী এই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো তারা এই যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটের মধ্যে সেগ্রেগেশন অবশ্যই করতে হবে সেই বিষয়গুলো উল্লেখ করলেন। তো শুনানি প্রক্রিয়ার সময় মাননীয় চিফ জাস্টিস তিনি প্রশ্ন করেছিলেন যে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটের মধ্যে কিভাবে পার্থক্য করা সম্ভব।
তখন রেসপন্ডেন্টের পক্ষ থেকে বিকাশ রঞ্জন বাবু তিনি উত্তর দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন যদি বলে যে এরা জেনুইন ক্যান্ডিডেট তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা জেনুইন অবশ্যই হবে। তার পাশাপাশি মাননীয় চিফ জাস্টিস তিনি এটাও বলেন যে রাজ্য সরকার যে বেশ কিছু চাকরি অবৈধভাবে নিয়োগ করেছে সে বিষয়টাও তিনি মেনে নিয়েছেন। তার পাশাপাশি মাননীয় চিফ জাস্টিস তিনি দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছিল, ওয়েটিং লিস্টে থাকা যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে যে এই সুপার নিউমেরিক পোস্টে চাকরি দেওয়া হয়েছিল, তো তাদের চাকরি থাকবে কিনা সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই মামলাটির উপর, অর্থাৎ সেটা সম্পূর্ণভাবে সাবজেক্ট টু আউটকামের উপর থেকে যাচ্ছে। তার পাশাপাশি চিফ জাস্টিস মহাশয় তিনি অর্ডার দিয়েছেন যে যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, বিশেষ করে ওএমআর শিট, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওএমআর শিট সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই কাদের ওএমআর শিট আপলোড করতে হবে? যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে আউটসাইড অফ প্যানেল, অর্থাৎ প্যানেলের বাইরে থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে, প্যানেলের মধ্যে ইনক্লুড ছিল না, মেধা তালিকার মধ্যে ইনক্লুড ছিল না, তাদেরকে তাদের যে ওএমআর শিট সেগুলো তাদের ওয়েবসাইটে উল্লেখ করতে হবে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তার পাশাপাশি প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে, অর্থাৎ 8th ফেজে যাদের চাকরি হয়েছে তাদের ওএমআর শিট তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তার পাশাপাশি ওএমআর ইস্যু, যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে তাদের ওএমআর শিটও তাদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন মাননীয় চিফ জাস্টিস, যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছিল হাইকোর্ট থেকে, সেই ফ্রেশ সিলেকশনের উপর সম্পূর্ণভাবে অ্যাসাইড করে দিলেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিলেন, কোনো রকম ভাবে ফ্রেশ সিলেকশন আর হবে না। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাদের যে রেসপন্ডেন্ট পার্টি যারা ছিলেন তাদের পক্ষ থেকে তারা দাবি জানানো হয় যে হাইকোর্ট কেন এই টোটাল এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে কেন তারা বাতিল করলো সেই বিষয়গুলো তারা পয়েন্ট আউট করার চেষ্টা করেন। তবে আজকের শুনানিতে যেটুকু বোঝা যাচ্ছে মাননীয় বিকাশ রঞ্জন বাবু তার যে বক্তব্য তিনি কিন্তু অল্প কয়েকটি কথা মাত্র বলেছেন, বিশেষ কিছু আর্গুমেন্ট তিনি করেননি যেটুকু মনে হলো। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আরো বলা হয় যে স্কুল সার্ভিস কমিশন তারা এখনো ডিটারমাইন করতে পারেনি বা সেগ্রিগেশন করতে পারেনি যে কারা অ্যাকচুয়াল যোগ্য এবং কারা অ্যাকচুয়াল অযোগ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ইলিগ্যালিটি যে হয়েছে সেই ইলিগ্যালিটিটা কতজনকে ইলিগ্যাল ভাবে চাকরি দেওয়া হয়েছে সেই বিষয়টা স্কুল সার্ভিস কমিশনের ভাষার মধ্যে স্পষ্ট নয়। তারা এটাও তুলে ধরেন যে এই যে সমস্ত রিপোর্টটা স্কুল সার্ভিস কমিশন কোর্টকে জানিয়েছে তার বাইরে কোনো ইলিগ্যালিটি রয়েছে কিনা সেই বিষয়গুলো স্কুল সার্ভিস কমিশন তারা জানে না, সেই বিষয়গুলো রেসপন্ডেন্টের পক্ষ থেকে তুলে ধরা হয়। তার পাশাপাশি কিভাবে নাইসা সংস্থাকে তারা টেন্ডার দিয়েছিল, সেখানে কোনো রকম ভাবে ওপেন টেন্ডার দেওয়া হয়নি, ক্লোজ টেন্ডারে তাদেরকে ইচ্ছা কিছু মতো এই সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল। তারপর ডেটা স্ক্যান্টিক সংস্থার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সেই সমস্ত বক্তব্যগুলো তারা তুলে ধরেন। তার পাশাপাশি তারা তুলে ধরেন যে প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে, র্যাঙ্ক জাম্প করে নিয়োগ হয়েছে, প্যানেল এক্সপায়ার করে যাওয়া ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, ওএমআর ফাঁকা ওএমআর শিটে জমা করে তারা চাকরি পেয়েছে। বিকাশবাবু বলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওএমআর শিটের মধ্যে কোনো রকম ভাবে মার্কিং করেনি তাদেরকে ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি হয়েছে তাদেরকে, এই সমস্ত অভিযোগগুলো কিন্তু রেসপন্ডেন্টদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। তো তার ফলে টোটাল যে প্রসেস সেই টোটাল প্রসেসটার উপরে ইলিগ্যালিটিস রয়েছে বা অবৈধভাবে টোটাল প্রসেসটাই অবৈধ, সেক্ষেত্রে টোটাল প্যানেলটার উপরেই তারা দাবি জানিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে বাতিল হওয়া উচিত। এই কারণে হাইকোর্ট তারা বাতিল করেছে, রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারা এই দাবিগুলো তারা জানিয়েছে। এরপর রাজ্যের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন তিনি জানান যে তারা যে সুপার নিউমেরিক পোস্ট তারা তৈরি করেছে সেই সুপার নিউমেরিক পোস্টে কোনো রকম ভাবে কোনো ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়নি। এই পোস্টগুলো তৈরি করা হয়েছিল শুধুমাত্র যারা ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট পড়েছিল শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটকে ইনক্লুড করার জন্য বা চাকরি দেওয়ার জন্য, কিন্তু সেই পোস্টগুলো ক্রিয়েট করা হলেও কোনো রকম ভাবে সেই পোস্টে চাকরি দেওয়া হয়নি কোনো ক্যান্ডিডেটকেই। এই সুপার নিউমেরিক পোস্টগুলো যারা তৈরি করেছিলেন যে সমস্ত ক্যাবিনেট মন্ত্রী বা যে সমস্ত ক্যাবিনেট লোকেদের কথার ভিত্তিতে এটা তৈরি করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে হলে তারা নিতে পারেন। সিবিআই এমন অর্ডার কিন্তু সেখানে দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই অর্ডারের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিলেন এবং আজকে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই আজকের অর্ডারে সেই ক্যাবিনেট মন্ত্রীদের জিজ্ঞেস করার ব্যাপারটাও সম্পূর্ণভাবে স্থগিতাদেশই থাকছে, সেটা কন্টিনিউ স্থগিতাদেশ থাকছে। তো আজকে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু একটা জায়গায় কনক্লুশনে আসার চেষ্টা করেন যে যারা যোগ্য ক্যান্ডিডেট এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যে কোনো রকম ভাবে পার্থক্য করা যায় কিনা। তো বিভিন্ন পিটিশনার এবং বিভিন্ন রেসপন্ডেন্ট তারা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দেখিয়েছে, কেউ বলছেন যে পার্থক্য করা যায় আবার কেউ বলছেন যে পার্থক্য করা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন যে যদি পার্থক্য করা সম্ভব হয় তাহলে এই চাকরি বাতিল সম্পূর্ণভাবে অন্যায়, সেটা তাদের পক্ষে ইনজাস্টিস হবে। এরপরে বিচারপতি আরো গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেটরা যে যোগ্য ক্যান্ডিডেট তিনি নিজে অবশ্যই জানেন যে তিনি যোগ্যভাবে সঠিকভাবে চাকরি পেয়েছেন কিনা নাকি অযোগ্যভাবে চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটরা যারা যোগ্য বলে মনে করবে নিজেকে তাদেরকে প্রত্যেক ক্যান্ডিডেটকেই মুচলেখা দিয়ে জানাতে হবে যে আমি যোগ্য ক্যান্ডিডেট। পরবর্তীতে কোনো রকম ভাবে যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয় যে সেই ক্যান্ডিডেট যোগ্য হিসেবে মুচলেখা দেওয়ার পরেও তিনি অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তাহলে তার বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করবে কোর্ট। তার পাশাপাশি যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেট আবার অবৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন
তাদের বেতন আর এই মুহূর্তে ফেরত দিতে হবে না, তাদের বেতন ফেরতের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিলেন কোর্ট। এবং তার পাশাপাশি তাদেরকে যে 12% ইন্টারেস্টটা তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল, সেই 12% ইন্টারেস্টও তাদের দিতে হবে না। ইতিমধ্যে বেতন ফেরতের নির্দেশ ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছিলেন, প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদের নিয়োগ হয়েছে, ওএমআর ইস্যু রয়েছে, ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে, বা সম্পূর্ণভাবে অবৈধভাবে যারা চাকরি পেয়েছে প্রত্যেকের বেতন ফেরতের নির্দেশ ছিল। সেই বেতন ফেরতের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিলেন। এবং মাননীয় বিচারপতি তিনি আরো বলেন যে এই যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু পৃথকীকরণ করতে হবে। তবে স্কুল সার্ভিস কমিশন যে যোগ্য কারা এবং অযোগ্য কারা এই দুটো যখন পার্থক্যকরণ করবে, তখন যোগ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের যে সাপোর্টিং ডকুমেন্টস বা তাদের কিসের ভিত্তিতে কোন পদ্ধতিতে তাদেরকে যোগ্য হিসেবে বলা হচ্ছে তার কিন্তু প্রমাণ তিনি দেখবেন, বা সেই প্রসিডিওরটা সঠিকভাবে মেনটেন করা হয়েছে কিনা সেই প্রসিডিওরটা কিন্তু তিনি লক্ষ্য করবেন। স্কুল সার্ভিস কমিশন বলে দিল যে এই ক্যান্ডিডেটটা যোগ্য আর এই ক্যান্ডিডেটটা অযোগ্য, সেক্ষেত্রে মুখের কথায় বা তাদের এফিডেভিটে জানালেই কিন্তু সেটা হবে না, সম্পূর্ণভাবে তথ্যভিত্তিক কিন্তু প্রমাণ দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি আমি বলেন যে আমি যোগ্য ক্যান্ডিডেট, তাহলে শুধু যোগ্য বললেই হবে না, তাকে কিন্তু প্রুভ করতে হবে যে আপনি যোগ্য ক্যান্ডিডেট। তো পরবর্তী যেদিন শুনানি হবে সেদিনও তিনি কিন্তু জানিয়েছেন যে সত্যি এই যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট দুটোর মধ্যে পৃথকীকরণ করা সম্ভব কিনা সেই বিষয়টাও কিন্তু তারা বিবেচনা করে দেখবেন। এবং তিনি জানান যে আমরা কখনোই চাই না যে টোটাল প্যানেলটাই ক্যান্সেল হোক, এমনটি তারা চান না। এবং আজকের অর্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ যে অর্ডার, অর্থাৎ টোটাল যে এন্টায়ার সিলেকশন প্রসেসের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করে দিয়েছিলেন, সেই টোটাল এন্টায়ার সিলেকশনের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইতিমধ্যেই আর এই মুহূর্তে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কোনো রকম ভাবেই আর চাকরি বাতিল হচ্ছে না, আপাততভাবে ইন্টারিম স্টে অর্ডার দিয়ে দিলেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে সম্পূর্ণ এই চাকরি বাতিলের এই মামলাটির উপর। তবে বেতন ফেরতের ব্যাপারটাতে স্থগিতাদেশ দিলেও বেশ কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বেতন ফেরতের উপর স্থগিতাদেশ থাকছে না। তো কাদের জন্য স্থগিতাদেশ থাকছে না বেতন ফেরতের? যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা যোগ্য বলে মনে করবেন এবং মুসলেকা দেবেন এবং বর্তমানে চাকরিরত অবস্থায় থাকবেন, অর্থাৎ স্কুলে যাবেন, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি মুসলেকা দিয়ে থাকেন এবং পরবর্তীতে দেখা যায় যে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি ধরে রাখার জন্য মুসলেকা দিয়েছেন কিন্তু তিনি অবৈধভাবে চাকরি পেয়েছেন, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি দেখে যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা সত্যি অবৈধভাবে চাকরি পেয়েছে অথচ তিনি মুসলেকা দিচ্ছেন, তো সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু সম্পূর্ণভাবে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ এই বেতন ফেরতের স্থগিতাদেশ তাদের ক্ষেত্রে কার্যকরী হবে না। তবে সামগ্রিকভাবে যেটা বোঝা গেল যে সম্পূর্ণ যে নিয়োগ প্রসেস, সেই সম্পূর্ণ নিয়োগ প্রসেসের উপর যে স্থগিতাদেশ থাকছে এমনটি নয়, যে সিবিআই তারা তদন্ত চালিয়ে যাবে, যদি দেখা যায় সেখানে ক্ষেত্রে অবৈধতা প্রমাণিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে বা তাদের চাকরি বাতিল হবে। এবং নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য ক্যান্ডিডেট, সেটা স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়েই হবে। যদি যোগ্য ক্যান্ডিডেট নিজেকে প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তার উপর এই স্থগিতাদেশ থাকছে না, অর্থাৎ তার চাকরিটা সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে। এখনই বলবো না বাতিল হচ্ছে, তবে সেদিকেই কিন্তু সুপ্রিম কোর্ট হাঁটছে। তবে আজকে থেকে একটা বিষয় পরিষ্কার যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভালোভাবে সঠিকভাবে এবং নৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু সম্পূর্ণভাবে সবলে রাখতে চাইছেন মাননীয় চিফ জাস্টিস, এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু আর ধরে রাখতে পারবেন না, তাদের চাকরি কিন্তু বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা। তো এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। এবং অর্ডার কপি বেরোলে পরবর্তী আপডেট অবশ্যই সেই অর্ডার কপি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমরা করব। সকলকে ধন্যবাদ।